Hello my good learners, this is Neha Dey and আজকে আমি করাবো পেপার 4 that is international পেপার 3 that is international business. Okay, so first of all আমাদের জানতে ফরেন এক্সচেঞ্জ মার্কেট কি আর এটার প্রয়োজনীয়তাই বা কি, এটা কেন দরকার হয়। দেখো, ফরেন এক্সচেঞ্জ মার্কেট তো আমরা জানি যেখানে কিনা কারেন্সি এক্সচেঞ্জ হয়, রাইট? এক একটা দেশের কারেন্সি এক এক রকম, যেমন ইন্ডিয়াতে চলে রুপিস আর আমেরিকাতে চলে ইউএস ডলার্স। সেরকমই বাংলাদেশে টাকা, আবার জাপানে ইয়েন, এরকম বিভিন্ন বিভিন্ন কারেন্সি। তো 193 মানে 193টা দেশে দেখা যায় 164টারও বেশি কারেন্সি লক্ষ্য করা যায়, ঠিক আছে? তো একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে রূপান্তরিত হওয়ার জন্যই এই ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা দরকার পড়ে, যাতে কিনা বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশে ট্রাভেল করতে পারে, ট্রেডিং করতে পারে, ঠিক আছে, ইনভেস্ট করতে পারে, বিজনেস করতে পারে, ইম্পোর্ট করতে পারে, এক্সপোর্ট করতে পারে। এই সমস্ত কিছুর জন্য ফরেন এক্সচেঞ্জ মার্কেটের দরকার হয়। আর এই এক্সচেঞ্জ রেটসটাও মানে এই যে অ্যামাউন্ট গুলো এক্সচেঞ্জ করারও দরকার পড়ে, ঠিক আছে? তো এটাই হচ্ছে এর প্রয়োজনীয়তা। আচ্ছা, নেক্সট, কনসেপ্ট অফ ফরেন এক্সচেঞ্জ মার্কেট। দেখো, কিন্ডেলবার্গার বলেছিলেন যে দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট ইজ দ্য প্লেস ওয়্যার ফরেন মানিজ আর বট অ্যান্ড সোল্ড। মানে এটা একটা জায়গা যেখানে কিনা ফরেন মানিজ, ঠিক আছে, বিদেশি টাকা পয়সা কেনা হয় আর বেচা বেচা হয়। আচ্ছা, কিন্তু কেন এরকম বলেছিলেন? কেননা আমরা জানি যে এক্সচেঞ্জ রেটস এখানে কাজ করে, এখানে ফরেনে যাতে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করা, ইনভেস্ট করা এটসেট্রা সুবিধা হয়, তাই জন্য এটা তৈরি হয়েছিল। আচ্ছা, 1970 সালের পর থেকে এটা কিন্তু আর কি র্যাপিডলি গ্রো গ্রো করেছে, ঠিক আছে? এই সিস্টেমটা র্যাপিডলি গ্রো করেছে। তার আগে পর্যন্ত একটু এর মানে চাহিদাটা কম ছিল বা একটু স্মল ক্ষেত্র ছিল। ওকে, এটাই কোনো ফিজিক্যাল লোকেশন থাকে না, এটা কোনো ফিজিক্যাল কানেকশন হয় না, মানে টাকা পয়সার লেনদেন হয় না, কোনো ডকুমেন্ট লেনদেন হয় না, ফিজিক্যাল কোনো ডকুমেন্ট, কোনো কাগজপত্র যেটা কিনা হাতে টাচ করা যায়, এমন কোনো টাকা পয়সা কয়েন কিছু লেনদেন হয় না। জাস্ট লেনদেন হয় কিসের? একটা ডিজিটাল সিরিজ অফ নাম্বার, রাইট? যেরকম তোমার ফোনে যদি স্যালারি ঢোকে, তোমার ফোনে লেখা দেখায় যে 25,000 ক্রেডিটেড, সাপোজ, ঠিক আছে? তো এই যে দেখায় অ্যামাউন্টটা, এটা কি তুমি কি কোনো টাকা পেলে? পেলে না, এটা তোমার ব্যাংকে ডাইরেক্ট জাস্ট নাম্বারটা দেখাচ্ছে, মানে তুমি ঢুকে গেছে ব্যাংকে তোমার টাকা, রাইট? তো সেরকম ভাবে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে যখন এখন লেনদেন হয়, এই সমস্ত কিছু এক্সচেঞ্জ হয়, সেটা এখন ডিজিটালি সম্ভব হচ্ছে জাস্ট বাই ইনপুটিং ডিজিটাল এন্ট্রিজ, ঠিক আছে? কয়েকটা ডিজিটাল নাম্বার একটু এন্ট্রি করে দিচ্ছে, ব্যাস। তার মানে কি টাকা পয়সা নেই? আরে আছে, ওটাকে জাস্ট ইজিলি করার জন্য ব্যবস্থাটা করা হয়েছে, বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট। নাও আমরা পড়বো ফিচার্স অফ ফরেন এক্সচেঞ্জ মার্কেটস। এর কি কি বৈশিষ্ট্য এবং কি কি ফিচার্স আছে। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে এর কোনো ফিজিক্যাল লোকেশন নেই। এই মার্কেটটার কোনো ফিজিক্যাল লোকেশন নেই, এটা যা হয় সব অনলাইনে, ঠিক আছে? চলো, আর কি হয়, এটার কোনো গভর্নিং অথরিটিও কিন্তু নেই, ঠিক আছে? নো সিঙ্গেল গভর্নিং অথরিটি। আচ্ছা, wholesale and retail segment. Wholesale dealings occur between banks while retail dealings occur between banks and their customer, ঠিক আছে? কি বললাম বুঝেছো? আশা করছি যে এটা কাদের মধ্যে ডিল হয়, হোলসেল ডিল হয় ব্যাংকের সাথে, আর যখন রিটেল তার সাথে যুক্ত থাকে তাহলে ব্যাংক আর কাস্টমারের সাথে তখন ডিলটা হয়, ঠিক আছে? এই বিজনেস রিলেটেড, ফরেক্স রিলেটেড, ঠিক আছে? লার্জেস্ট ফিনান্সিয়াল মার্কেট, এখানে ডেইলি টার্নওভার ইজ 3 ট্রাইলন। ওকে, ডেইলি টার্নওভার হয় ওভার 3 ট্রাইলন বলেছে। ওকে, আর সব থেকে বেশি লার্জেস্ট হচ্ছে লন্ডন, ঠিক আছে? লন্ডন ইজ দ্য লার্জেস্ট ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এটা মনে রাখবে। আর নিউ ইয়র্ক, টোকিও, জুরিক এগুলো হচ্ছে বিশেষ বিশেষ বড় বড়, মানে লন্ডনের পরে বলতে পারো। আচ্ছা, 24 আওয়ার এই মার্কেট খোলা থাকে, সব সময়ের জন্য অ্যাভেলেবেল অ্যাভেলেবেল থাকে, সরি। আচ্ছা, হেভি ট্রেডিং হয় যখন, মানে দেখবে যারা যারা ট্রেডিং করো বা শেয়ার মার্কেট করো, দেখবে হয়তো যে দুপুরে যখন 3:15 তো লাস্ট টাইম, 3:30, তো 3:15 পর থেকে দেখবে যে মার্কেট একদম
একটু ওভারল্যাপে থাকে, একদম হেভি একদম বিজনেস হয়, তখন একদম মানে আলাদাই সিন চলে, তখন আর কেনা বেচা অনেক সময় করাই যায় না, কিছু করা যায় না, ম্যাক্সিমাম টাইম করা যায় না, কারণ তখন উম আর কি অনেক বেশি ওভারল্যাপ থাকে, ঠিক আছে, অনেক বেশি চাপ পড়ে মার্কেটের উপর। আচ্ছা, ট্রেডিং যখন হাইয়েস্ট হয়, বোঝা গেল। আচ্ছা, ভেহিকল কারেন্সি, ইউএস ডলারকে ভেহিকল কারেন্সি বলা হয়, এটা মাথায় রাখবে, মানে ধরে নেওয়া হয়, মানে ইউএস ডলারকে দিয়ে এতই বেশি এদিক ওদিক আর কি এক্সচেঞ্জ করানো হয় যে ইউএস ডলারকে ভেহিকল কারেন্সি ধরে নেওয়া হয়। আচ্ছা, অ্যাডভান্স সেটেলমেন্ট সিস্টেম, এই ট্রানজাকশন সেটেলড হয় এখন সব ইলেকট্রনিক্যালি, সুইফট চিপস এই সমস্ত কিছু ইউজ করে ইলেকট্রনিক্যালি ইজিলি সেটেলমেন্ট পসিবল হয়, বোঝা গেল। চলো নেক্সট, এবারে দেখো এই ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কারা কারা ভাগ নেয়, মানে কারা কারা পার্টিসিপেট করে, কারা কারা এর পার্টিসিপেন্টস। ফার্স্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে যে কোনো সাধারণ মানুষ যারা কিনা মানি অ্যাব্রড থেকে, ধরো আচ্ছা সাপোজ একটা এক্সাম্পল দিই, বাইরে তুমি কাজ করো, তুমি বিদেশে থাকো কাজ করো, আর তোমার পেরেন্টস বাবা মা দেশে অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে থাকে, তো তুমি বিদেশ থেকে কাজ করে যা স্যালারি পাও তার কিছুটা তোমার বাবা মাকে পাঠিয়ে দাও। এবারে তুমি তো বিদেশে যা স্যালারি পাও সেগুলো ডলারে পাও, ঠিক আছে, আর তোমার বাবা মার তো এখানে ইন্ডিয়াতে তো টাকা চলে, রুপিস চলে, তাহলে তুমি কি করবে, মানে ওখান থেকে ডলার পাঠাবে এখানে, সেটা তো টাকায় রূপান্তরিত হবে, সেটা কি করে হবে, সেই ব্যাপারটা কি বলে রেমিটেন্স, মানে ফরেন কারেন্সি যখন সেল করা হয়, ঠিক আছে, সেই ব্যাপারটাকে তখন বলা হয় ফরেন কারেন্সি সেল করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, মানে তুমি টাকা পাঠাচ্ছ, ওটা তখন আমাদের দেশে কি হবে, তোমার বাবা মা পেলো, ডলার পেলো, ওই ডলারটা বিক্রি করে টাকা নিয়ে নিল, ফরেন কারেন্সি সেল করে তার বদলে কি করলো, আমাদের দেশে যেটা চলে সেটা নিয়ে নিল, রুপিস নিয়ে নিল, এই ব্যাপারটাকে বলে রেমিটেন্স, ঠিক আছে। তাহলে সেই সমস্ত মানুষ যারা কিনা অ্যাব্রড থেকে রেমিটেন্স করে, সেল করে ফরেন কারেন্সি, তারা পার্টিসিপেট করে এই ফরেন এক্সচেঞ্জ মার্কেটে। আর কারা, যারা বিদেশে ঘুরতে যায়, এবারে ঘুরতে গিয়ে কিছু পছন্দ হলে সেগুলো তো কিনবে, কোনো হোটেলে থাকবে, কোথাও রেস্টুরেন্টে খাবে, তো সেই সমস্ত বিল পে করতে গেলে টাকা দিয়ে পে করলে তো সেখানে হবে না, সেখানে ধরো ডলার চলে বা ইয়েন চলে বা অন্য কারেন্সি চলে সেই বিদেশে, তো সেখানের কারেন্সি সেখানে চলাতে হবে, তো তুমি এখানে টাকাটা ওখানে এক্সচেঞ্জ করে নিলে, আর ফরেন কারেন্সি মানে বিদেশের টাকা বাই করে নিলে, ফরেন কারেন্সি বাই করে নিলে, তো এই পিপল, সাধারণ মানুষ, সাধারণ ইন্ডিভিজুয়াল ট্রাভেল করতে গেলে ফরেন কারেন্সি বাই করে, আর বিদেশ থেকে কেউ যখন টাকা পাঠায় তখন সেটা ফরেন কারেন্সি সেল করা হয়, বোঝা গেল। তাহলে ইন্ডিভিজুয়ালস ফরেন এক্সচেঞ্জ মার্কেটে পার্টিসিপেট করে, ওকে ফাইন। নেক্সট, নেক্সট হচ্ছে কর্পোরেটস, কর্পোরেটস এর মধ্যে বিজনেস হাউসেস, এমএনসি, ইন্টারন্যাশনাল ইনভেস্টররা, তারা বাই করে সেল করে ফরেন কারেন্সি, সেল করে বাই করে, এই করে বিজনেস করে, ট্রেডিং করে, ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে। এগুলো কিসের থ্রুতে হয়, কমার্শিয়াল ব্যাংকস এর থ্রু এই অর্ডার প্লেস করা হয়, এটা ন্যাচারালি রিটেল সেগমেন্টের অংশ, ঠিক আছে। ফরেক্স মার্কেটে রিটেল সেগমেন্ট বলে একটা বিষয় আছে, সেটা আমরা কিছুক্ষণে জানবো, সেটারই হচ্ছে অংশ, সেটাই করে, মানে এই যে এই প্রসেসটা এটা কি রিটেল সেগমেন্টের অংশ, ঠিক আছে। তাহলে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনভেস্টররা কি করছে, তাদের মানি ইনভেস্ট করছে, তো তখন ফরেন কারেন্সি বাই সেল করছে, তাই কর্পোরেট হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেটের একটা পার্টিসিপেন্ট, ওকে ফাইন, বুঝলাম। আর নেক্সট কারা কারা পার্টিসিপেন্ট দেখি, কমার্শিয়াল ব্যাংকস, অবভিয়াসলি ব্যাংকস গুলো চলে কি করে, কমার্শিয়াল ব্যাংকস গুলো তারা একটা মেজর রোল প্লে করে, একটা মেজর প্লেয়ার, ঠিক আছে, তারাই তো বাই সেল করে দিচ্ছে এই ফরেন কারেন্সি গুলো, এই যে ইন্ডিভিজুয়াল আর কর্পোরেট যে বাই সেল করছে কার মাধ্যমে করছে, এই কমার্শিয়াল ব্যাংকস এর মাধ্যমেই তো করছে। কমার্শিয়াল ব্যাংক কি করছে, ফরেন কারেন্সি গুলো জমা রাখছে, তার বদলে দিচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সি, আবার ইন্ডিয়ান কারেন্সি কখনো জমা রেখে তার বদলে ফরেন কারেন্সি দিয়ে, কেউ যদি বিদেশে যাচ্ছে তখন বিদেশে চলে যাচ্ছে, তাকে ফরেন কারেন্সি দিয়ে পাঠাচ্ছে বিদেশে, যাই হোক এইভাবে কি করছে, ফরেন কারেন্সি বাই বা সেল করছে এই কমার্শিয়াল ব্যাংকস গুলো, তাই এই কমার্শিয়াল ব্যাংকসও ফরেন এক্সচেঞ্জ মার্কেটে একটা ভীষণ বড় রোল প্লে করছে, আর একটা পার্টিসিপেট, ওকে পার্টিসিপেট করছে। নেক্সট আর কারা, আর হচ্ছে ইনভেস্টররা, ইনভেস্টররা
হ্যাঁ অবভিয়াসলি, কেউ কেউ অনেক বেশি টাকা আর এই দেশের কিসে ইনভেস্ট করবে বুঝতে পারছে না, তো বিদেশে ইনভেস্ট করলে আমি বেশি প্রফিট পেতে পারবো এই চিন্তাধারায়, বা রিসার্চ করেছে, সে সম্ভবত অনেক বেশি রিসার্চ করেছে যে হ্যাঁ বিদেশে ইনভেস্ট করলে তো ভালো প্রফিট আছে। তো বিদেশে যখন সে ইনভেস্ট করলো তখনও তো তাকে নিজের টাকা দিয়ে সে ইনভেস্ট করতে পারলো না, ফরেন কারেন্সি দিয়ে তাকে ইনভেস্ট করতে হলো প্রথমত। দ্বিতীয়ত যখন সে ইনভেস্টের প্রফিট পেলো, ঠিক আছে, কোনো কিছু ইনভেস্ট করেছে তার উপর প্রফিট পেয়েছে, ওই প্রফিটটাও ফরেন কারেন্সিতে পেলো, সেই ফরেন কারেন্সিটাকে আবার টাকায় রূপান্তরিত করে আবার নিজের দেশে ইউজ করবে, তাহলে ইনভেস্টররা, বড় বড় ইন্টারন্যাশনাল ইনভেস্টররা একটা রোল প্লে করছে এই ফরেক্স মার্কেটে, এরাও একটা পার্টিসিপেন্ট। আচ্ছা, আর কারা? ডিলার্স আর ব্রোকার্সরা। ডিলার্সরা কি করছে? ডিলার্সরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটে নিজেদের ফান্ড ব্যবহার করছে, দেন বিড আস্ক স্প্রেড করছে। এবার তোমরা বলবে বিড আস্ক স্প্রেড এই জিনিসটা কি? আচ্ছা বলছি। তো যখন ধরো তুমি যখন কিনলে, ঠিক আছে, ফরেন এক্সচেঞ্জ মার্কেট চলছে, এবার তুমি ফরেন কারেন্সি কিনলে 82 টাকায়, আর অন্য কারোর একজনের দরকার ফরেন কারেন্সি সেই সময়, তো সে ফরেন কারেন্সি তোমার থেকে বাই করতে চায়, তো তুমি তখন যেটা কিনে রেখেছো ওটা সেল করে দেবে তাকে, বেশি দামে সেল করবে, কিনেছো 82 টাকায়, সেল করে দেবে 83 টাকায়, 1 টাকা প্রফিট। ওকে ওকে, 1 টাকা প্রফিটে আজকাল আর কি হয়। তো 70 টাকায় কিনেছো, 75 টাকায় তুমি তাকে সেল করে দিলে, সে আস্ক করলো, ফরেন কারেন্সি লাগবে তার, তাই সে আস্ক করলো, তুমি তাকে সেল করে দিলে 75 টাকায়, 5 টাকা প্রফিট। এটা শুনে অল্প লাগছে, কিন্তু যখন কেউ তো আর 75 টাকা এমনি এক্সচেঞ্জ করে না, একদম থোকে থোকে করে, 10,000 20,000 এমনি করে এক্সচেঞ্জ করে, দেন তখন 5 টাকা 5 টাকা করে, তার ভাবো কত টাকা প্রফিট হচ্ছে। ওকে, তো এইভাবে ডিলার্সরা প্রফিট কামায় ফরেন এক্সচেঞ্জ মার্কেট থেকে, বিড আস্ক স্প্রেডের মাধ্যমে, নিজেদের ফান্ড ইউজ করে। এই কথা দুটো মেনশন করতে হবে, ঠিক আছে? তাই ডিলার্সও ফরেন এক্সচেঞ্জ মার্কেটের একটা পার্টিসিপেন্ট। ওকে, বুঝলাম। ব্রোকার্স, ব্রোকার্সরা একটা এজেন্ট হিসেবে কাজ করে, তারা নিজেদের মানি তো ইউজ করে না, দে ডু নট ইউজ দেয়ার ওন মানি, নিজেদের টাকা ইউজ করে না। ডিলার যেমন নিজেদের টাকা ইউজ করে কিনছে আর বিক্রি করে দিচ্ছে বেশি টাকায়, ব্রোকার্সরা সেটা করে না। ব্রোকার্সরা কি করে? যারা কিনবে আর যারা বিক্রি করবে তাদের মিলিয়ে দিচ্ছে, এজেন্ট হিসেবে কাজ করছে, আর বদলে কি নেয়? বদলে কমিশন নিচ্ছে, ঠিক আছে? আর টাইপস অফ ডিলার্স, ডিলার্সের কিছু ধরন আছে: অথরাইজড ডিলার্স, মানি চেঞ্জার্স, মার্কেট মেকার্স। অথরাইজড ডিলার কি করে? এটা অথরাইজড ডিলার্সরা অ্যাপ্রুভড বাই আরবিআই হয়, আর এরা মেনলি কমার্শিয়াল ব্যাংকস হয়, সেটাকেই অথরাইজড ডিলার্স বলা হয় তাদেরকেই। আর মানি চেঞ্জার্স, তারা কি করে? শুধু মানি চেঞ্জ করে দেয়, এক্সচেঞ্জ করে দেয় ফরেন কারেন্সি টু অ্যান এডি। আচ্ছা, ক্যান ট্রেড ইন্ডিভিজুয়াল বাট মাস্ট সারেন্ডার। ফরেন কারেন্সি যদি তার কাছে কিছু থেকে থাকে সেটা কিন্তু অথরাইজড ডিলারের কাছে সারেন্ডার করতে হয়। ওকে ফাইন, বুঝলাম। আর মার্কেট মেকার্স কারা? মার্কেট মেকার্স গিভ টু ওয়ে কোটেস, বিড এন্ড আস্ক, এই যে বললাম বিড এন্ড আস্ক, ওরকম ধরনের যারা ডিলার্সরা, অবশ্য সবই ডিলার্স এমনি হচ্ছে, স্টিল মার্কেট মেকার্সরা তারা মার্কেটটাকে ঠিক করে মেক করছে, বুঝতেই পারছো নাম শুনেই, তো মার্কেটটার ব্যালেন্স বজায় রাখে, ঠিক আছে? আচ্ছা বুঝলাম। সেন্ট্রাল ব্যাংক কি করছে? সেন্ট্রাল ব্যাংক বা যেমন আরবিআই, ঠিক আছে, তারা কি করছে? ফরেন কারেন্সি সেল করছে, বাই করছে, এইভাবে কন্ট্রোল রাখছে, কারেন্সি কন্ট্রোল রাখছে, এক্সচেঞ্জ রেটটা কন্ট্রোল রাখছে আর স্টেবিলাইজ রাখছে। এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজ বা কন্ট্রোল রাখছে মানে বুঝলাম না, বুঝলে না? আর এক্সচেঞ্জ রেট যদি বেড়ে বা কমে যায় তখন তো আমাদেরই সমস্যা না? আহ সমস্যার মুখে পড়তেই পারে বিজনেসম্যান গুলো, আর বিজনেসে ঘাটতি হলে আমাদের আলটিমেটলি আমাদের দেশের ঘাটতি। তো এক্সচেঞ্জ রেট যাতে স্টেবল থাকে, হুট করে বেড়ে বা কমে না যায়, বিদেশের ধরো, আমাদের ধরো 100 টাকা, বিদেশের 1 টাকা হয়ে যাবে, ওরকম হঠাৎ করে যাতে না হয়ে যায়, তা সেই সমস্ত কিছু মেনটেন করে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে? চলো নেক্সট। এবার আমরা দেখবো ফরেক্স মার্কেটের রুলস কি, ঠিক আছে? দেখো, কারা কারা থাকে এখানে? হেজার্স, কেউ কেউ হেজার্স হিসেবে কাজ করে, কেউ কেউ অর্বিট্রেজার্স হিসেবে কাজ করে, কেউ কেউ আবার কি স্পেকুলেটরস হিসেবে কাজ করে। ওকে ঠিক আছে, বুঝলাম, বাট এগুলো কি? আচ্ছা বলছি। হেজার্স, ফার্স্ট অফ অল হচ্ছে হেজার্স, তারা কি করে? তারা ফরেন এক্সচেঞ্জের রিস্কটা কমাতে চেষ্টা করে, মানে আর নিজেদেরকে প্রোটেক্ট করতে চেষ্টা করে। ধরো তো $100 কিনেছো কিছু, ঠিক আছে,
এবারে সেটার ভ্যালু মানে এক্সচেঞ্জ রেট কমতে বা বাড়তে পারে, বিজনেস করছো ভাবো $100 এবার সেটার ভ্যালু কমতে বা বাড়তে পারে, তো তোমার খুব ভয় হচ্ছে, তুমি এই ভয়টা কাটানোর জন্য কি করবে, তুমি এই ভয়টা কাটানোর জন্য ব্যাংকের সাথে ডিল করে নেবে যে এর রেটটা বাড়ুক বা কমুক আমার জন্য যেন একই থাকে, অর্থাৎ হেজ, এই প্রসেসটাকে বলে হেজ। তো ব্যাংকের সাথে ডিল করে নেবে যে বা ব্যাংকে জানিয়ে দেবে যে এটা যেন আমার সেম থাকে, বাড়ুক কমুক আমার যায় আসে না, আমার যে এটা যেন সেম থাকে, ঠিক আছে। তো যখন তুমি এটা বলে দেবে তখন কিন্তু তোমার বেড়ে গেলেও প্রফিট হলেও তোমাকে সেই প্রফিটটা দেওয়া হবে না, যেহেতু তুমি ওইখানেই স্থগিত রেখেছো ওখানেই স্থগিত $100ই থাকবে। তো রিস্ক নিতে পারলে প্রফিট হলে প্রফিট হতো, আর লস হলে লস হতো, কিন্তু রিস্ক নিতে চাইছো না যখন, দেন ঠিক আছে $100টা $100ই থাকবে, এই ব্যাপারটাকে বলছে হেজ। ওকে, হেজার্স বুঝলাম। এবারে আরবিট্রেজার্স এরা কি করে, এরা রিস্ক ফ্রি প্রফিটস গেইন করে, লাইক কিভাবে, এরা একটা মার্কেট থেকে কারেন্সি বাই করে আর অন্য একটা মার্কেটে গিয়ে কারেন্সি সেল করে দেয় ডিফারেন্ট প্রাইসে, ঠিক আছে, $1 বেশিতে বা কমে, এই কমে কেন করতে হবে, প্রফিট চাই, তো $1 $5 যত খুশি বেশিতে একটা মার্কেট থেকে কেনে আর একটা মার্কেটে বেশি দামে বিক্রি করে দেয়, তো এইভাবে এরা রিস্ক ফ্রি প্রফিট অর্জন করে। ওকে বুঝলাম। আর স্পেকুলেটরসরা কি করে, এরা কি করে, এরা মার্কেটে পজিশন নিয়ে বসে থাকে একদম কিসের মতো বলা যায়, মগরমাছ মানে কুমির, কুমির যেরকম একটা চোখ খুলে হালকা করে বসে থাকে, যখনই শিকার আসবে ফাটাকসে নেবে, তো সেরকম ভাবে স্পেকুলেটরসরা মার্কেটে বসে থাকে পজিশন নিয়ে, নিজের নিজেদের যা এক্সপেকটেশন বা নিজেরা যা রিসার্চ করে যা বুঝেছে সেই অনুযায়ী বসে থাকে পজিশন নিয়ে। যদি তারা ধারণা করে থাকে যে উঠবে বা নামবে, ঠিক আছে, এক্সচেঞ্জ রেট উঠবে নাকি নামবে সেই অনুযায়ী তারা নিজেরা আগে রিসার্চ বা ধারণা করে নেয়, দেন সেই অনুযায়ী পজিশন নিয়ে বসে থাকে, যেই সেই পজিশনে আসে জিনিসটা বিক্রি করে দেয় বা কিনে নেয়, ঠিক আছে। তো এইভাবে তারা প্রফিট অ্যাচিভ করে, বোঝা গেল। ওকে, নেক্সট, ফরেন এক্সচেঞ্জ মার্কেটের স্ট্রাকচারটা কেমন, এখানে দুটো সেগমেন্ট আছে, দুটো সেগমেন্ট মানে দুটো পার্ট। ওকে, তো ফার্স্ট হচ্ছে হোলসেল মার্কেট আর সেকেন্ড হচ্ছে রিটেল মার্কেট। তো হোলসেল মার্কেট এখানে বড় বড় খেলোয়াড়রা খেলে, আর রিটেল মার্কেট যেখানে মিডিয়াম তার থেকে কম বড় খেলোয়াড়রা, বোঝা গেল, শর্টে বললাম, ঠিক আছে। এবারে হোলসেল মার্কেটটা কি, যেখানে পার্টিসিপেন্ট কারা কারা থাকে, কমার্শিয়াল ব্যাংকস, ইনভেস্টমেন্ট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকস, কর্পোরেশনস, HNIs, তো এরা থাকে হচ্ছে হোলসেল মার্কেটে, ঠিক আছে। HNIS মানে হাই নেটওয়ার্থ, যাদের অনেক বেশি টাকা আছে, এক কথায় বলতে গেলে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, এমন কিছু মানুষজন যাদের অনেক বেশি সম্পত্তি, তো তাদের বলা হচ্ছে HNI, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে। তো এরা ইনভলভ থাকে হোলসেল মার্কেটে, হোলসেল মার্কেটকে ইন্টারব্যাংক মার্কেটও বলা হয়। আর এখানে থ্রি টায়ার থাকে, এটা কমার্শিয়াল ব্যাংকস গিভ টু ওয়ে কোটেশন, দুটো ওয়েতে কোটেশন দেয় এন্ড অ্যাজ প্রাইমারি ডিলার্স হিসেবে কাজ করে। থ্রি টায়ার সিস্টেম থাকে, ফার্স্ট টায়ার হচ্ছে জায়ান্ট, যেখানে ইনভলভ থাকে জায়ান্ট মাল্টিপল ব্যাংকস, ঠিক আছে, মানে বড় মাল্টিপল মাল্টিন্যাশনাল ব্যাংকস গুলো এর মধ্যে ইনভলভ থাকে। টিয়ার 2 তে আর এই যারা এখানে টিয়ার 1 এ জায়ান্ট মাল্টিন্যাশনাল ব্যাংকস ইনভলভ থাকে, ডিল করে উইথ লার্জ নাম্বার অফ কারেন্সি, ঠিক আছে। টিয়ার 2 তে টিয়ার 2 তে কি হয়, লার্জ ব্যাংকস ইউজিং ব্রোকারস, ঠিক আছে, লার্জ ব্যাংকস হু ডিল ইন আ স্মলার নাম্বার অফ কারেন্সিস, স্মল নাম্বার অফ কারেন্সি দিয়ে ওরা ডিল করে, ঠিক আছে, ব্রোকারদের সাথে। টিয়ার 3 তে কি হয়, লোকাল ইনস্টিটিউশনস, লোকাল ইনস্টিটিউশন যারা আছে তারা ডিল করে উইথ ফিউ মেজর কারেন্সিস, বড় বড় কিছু কারেন্সির সাথে ডিল করে, মানে হচ্ছে একটু বেশি, বোঝা যাচ্ছে এখানে কি, এখানে মালদার পার্টি, ঠিক আছে, এক কথায়। তো হোলসেল মার্কেটে কারা খেলে, বড় প্লেয়াররা, বুঝে গেল। অ্যাকচুয়াল ট্রেড ইনভলভস ডিমান্ড ডিপোজিট নট ফিজিক্যাল কারেন্সি, এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা কোনো হাতে কাগজপত্র লেনদেন হয় না এসবে, শুধুমাত্র কি হয়, মানে একটা ডিজিট ট্রান্সফার হয় এরকম আর কি, সমস্ত কিছু অনলাইন। ওকে, ডিমান্ড ডিপোজিট। ওকে, নেক্সট আমরা পড়বো রিটেল মার্কেট। রিটেল মার্কেটে কারা কারা ইনভলভ থাকে, এখানে কাদের মধ্যে ট্রেড হয়, এখানে ট্রেড হয় ব্যাংকস এন্ড কর্পোরেটস, আর ইন্ডিভিজুয়ালস ট্রেড করে, ঠিক আছে। এই ট্রেডটাকে মার্চেন্ট ট্রেডসও বলা হয়।
এখানে কর্পোরেটস ফরেক্স মার্কেটে এক্সপোর্ট ইম্পোর্ট করে, লোনস রেমিটেন্স এগুলো করে। ইন্ডিভিজুয়ালস কি করে, এডুকেশন ট্রাভেল মেডিকেল এই সমস্ত পারপাসে রিটেল মার্কেটে ফরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ করে আর কি, ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করে এই সমস্ত পারপাসে, বোঝা গেল। ইনস্ট্রুমেন্টস কারেন্সি নোটস ট্রাভেলার্স চেক ব্যাংক ড্রাফটস এগুলো ইনস্ট্রুমেন্ট করে, ওকে বোঝা গেল। হায়ার বিড আস্ক স্প্রেড মানে, হায়ার বিড আস্ক স্প্রেড মানে, বিড আস্ক আমি আগেও বলেছি, বিড মানে হচ্ছে যেই টাকায় তুমি কারেন্সি কিনবে, আর আস্ক মানে হচ্ছে যেই টাকায় তুমি কারেন্সি বিক্রি করবে। তো এই হায়ার বিড আস্ক স্প্রেড মানে হচ্ছে এখানে বেশি, এই সমস্ত বিষয় বেশি হয়, কম কারেন্সিতে কেনা, কম টাকায় কেনা কারেন্সি কেনা, আর বেশি টাকায় কারেন্সি বিক্রি করা, এই সমস্ত জিনিস এখানে বেশি হয়। আর এখানে ট্রানজাকশন কস্টও কিন্তু বেশি হয়, ঠিক আছে, হায়ার হয়, হোলসেল মার্কেটের তুলনায় হায়ার হয়, বোঝা গেল রিটেল মার্কেটে। আচ্ছা, এটা হলো রিটেল মার্কেটের বৈশিষ্ট্য। নেক্সট, এবার ফরেন কারেন্সি সরি ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ফাংশনস কি কি আছে, তিনটে ফাংশনস, ঠিক আছে, কি তিনটে ভাবে কাজ করে এরা। ফার্স্ট হচ্ছে ট্রান্সফার ফাংশন, ক্রেডিট ফাংশন, আর হচ্ছে হেজিং ফাংশন। কি কি ফাংশন, তিনটে ফাংশন, ট্রান্সফার ফাংশন, ক্রেডিট ফাংশন, হেজিং ফাংশন। এবার আমরা এক এক করে সেগুলো মানে জানবো। দেখো, ট্রান্সফার ফাংশন, এখানে কি হচ্ছে, এখানে এর কাজ হলো ওয়ান কারেন্সি টু অ্যানাদার কারেন্সি, মানে কনভার্ট করা, একটা কারেন্সি থেকে অ্যানাদার কারেন্সিতে কনভার্ট করা, একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে কনভার্ট করে দেয় হচ্ছে ট্রান্সফার ফাংশন, এটা এর কাজ, ঠিক আছে। এটা কি করে, এটা পারচেসিং পাওয়ার, যেটা মানে কান্ট্রি, এক কান্ট্রি আরেক কান্ট্রি থেকে যাতে কিছু কিনতে পারে বা কিছু, এই সমস্ত পারচেসিং পাওয়ার বাড়ায়, ঠিক আছে, কান্ট্রির মধ্যে পারচেসিং পাওয়ার বাড়ায়, উম, কিনতে কেনাকাটা করতে সুবিধা হয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য নেসেসারি, ট্রেড করবে কি করে যদি এই সমস্ত ট্রান্সফার ফাংশন না থাকে, ট্রেড করা পসিবল না। ইনভেস্টমেন্ট, যেখানে ধরো দেখছো তুমি তোমার রুপিসের কারেন্সি দিয়ে তোমার দেশের ইয়েতে ইনভেস্ট করলে তুমি কম ইন্টারেস্ট পাচ্ছ, অত বেশি ইন্টারেস্ট পাচ্ছ না রিটার্নে, তো তোমার তো প্রফিট দরকার, রিটার্নটা ভালো দরকার। তা তুমি যখন দেখছো অন্য দেশে রিটার্ন বা ইন্টারেস্ট রেট বেশি, তখন তুমি সেই দেশেই ইনভেস্ট করতে চাইবে, তো তখন সেই দেশের সেই কারেন্সিতে ইনভেস্ট করতে হবে, তুমি তো আর তোমার রুপিস দিয়ে ওখানে ইনভেস্ট করতে পারবে না। এবার সেই দেশের কারেন্সিতে ট্রান্সফার করে দেবে, আগে তোমার রুপিসটাকে সেই দেশের কারেন্সিতে ট্রান্সফার করে দেবে, দেন তুমি সেখানে ইনভেস্ট করতে পারবে। সো এটা ইনভেস্টমেন্টেও কাজে লাগছে। ট্যুরিজমে কোথাও ঘুরতে গেলে সেখানে তুমি কিভাবে খরচা করবে, নিজের টাকা দিয়ে তো কিছু কিনতে পারবে না, সেখানে ওভারসিজ পেমেন্টসে সমস্ত জায়গায় এই ট্রান্সফার ফাংশন কাজ করছে। ট্রান্সফার ফাংশন একটা কারেন্সিকে আরেকটা কারেন্সিতে রূপান্তরিত করে দিচ্ছে বা কনভার্ট করে দিচ্ছে, বোঝা গেল, ওকে ফাইন। সেকেন্ড সেকেন্ড হচ্ছে ক্রেডিট ফাংশন। ক্রেডিট ফাংশনে কি হচ্ছে, ধরো একটা দেশ থেকে আরেকটা দেশে বিজনেস হচ্ছে, ঠিক আছে, এবার একটা দেশে থেকে আরেকটা দেশে জিনিসপত্র যেতে টাইম তো লাগছে, একটা দেশ কিনলো, এবার সেই দেশে জিনিসপত্রটা যেতে তো টাইম লাগছে, ওই যে টাইমটুকু, ওই টাইমটুকু কি হবে, ওই টাইমটুকু তো টাকা দিতে পারবো না, আমার জিনিস এখনো যায়নি, ও আমাকে টাকা দিতে তো পারবে না, তখন আমাকে একটা লেটার দেবে, ক্রেডিট লেটার। তো এই ক্রেডিট ফাংশনটা সেখানে কাজ করছে, শর্ট টার্ম ক্রেডিট প্রোভাইড করে একটা, যেখানে যতক্ষণ না গুডস পৌঁছায় ততক্ষণ অবধি একটা ফাইন্যান্সিং একটা দেয়, মানে স্বস্তি দেয় যে হ্যাঁ তোমার কাছে এই লেটার আছে মানে তুমি পাবে, ওকে ফাইন, লেটার্স অফ ক্রেডিট বা ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে। এটা ইন্টারন্যাশনালি বিজনেস করতে হেল্প করে, ট্রানজাকশনে হেল্প করে, ওকে ফাইন। এবার হচ্ছে হেজিং ফাংশন। হেজিং ফাংশন কিন্তু মনে করে দেখো আমরা আগেও পড়েছি। কি হেজিং ফাংশনটা, না যেখানে আমি বলেছিলাম যে ধরো তোমার রিস্কটা, ঠিক আছে, তুমি একটা টাকায় কিনে নিয়েছো, ওকে, একটা টাকা দিয়ে সেই জিনিসটা কিনে নিয়েছো, কিন্তু সেখানে তোমার সেই টাকাটার সেই রেটটা বেড়ে যাচ্ছে, তো এবার সেই রেটটা বেড়ে গে বা কমে গেলে তখন তোমার মনে হবে তো ইস আরেকটু পরে কিনলে ভালো হতো, টাকাটা কি সুন্দর কমে যেত, তাহলে আমি কম দামে জিনিসটা পেতাম। কিংবা যে বিক্রি করলো তার কাছে যদি সেটা আর কি বেশি হয়ে যায়, তো তখন সে মনে করতে পারতো যে ইস আগে যদি কিনে ফেলতাম, এত দাম বেশি হয়ে গেল বা পৌঁছালো না দামটা, মানে সেই টাইমে একটা টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, বুঝলে তো, এক্সচেঞ্জ রেটটা
বাড়ছে কমছে এরকম হয়েছে যেহেতু, তো সেইটা যাতে না হয়, সেই আফসোসও যাতে না হয়, মানে হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে তোমাকে বেশি টাকা দিতে হলো, তুমি একটা টাকায় কিনেছো অথচ তোমাকে বেশি টাকা দিতে হলো, এমনটা যাতে না হয়। এর আগেও আমি হেজিং ফাংশনটা ভালো করে বুঝিয়েছি, ওইখানেও দেখে নিতে পারো। তো এইটা আটকানোর জন্য হেজিং মানে এখানে স্টপ করে দেওয়া হয়, এক্সচেঞ্জ রেটটা স্টপ করে দেওয়া হয়, এখানে একটা কন্ট্রাক্ট করে নেওয়া হয় পার্টিসদের মধ্যে যে এক্সচেঞ্জ রেট বাড়ুক বা কমুক, যা দামে ডিল হয়েছে সেটাই থাকবে, কোনো এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনের সাথে এর কোনো সম্পর্ক থাকবে না। এটাকে অ্যাভয়েড করা হবে, লস হলে লস হবে, প্রফিট হলে প্রফিট হবে, কিন্তু যা দামে ডিল হয়েছে সেটাই করতে হবে, এক্সচেঞ্জ রেট পরে বাড়লেও কিছু হবে না, কমলেও কোনো জায়গায় যাতে না আসে, তাই জন্য সেটাকে স্টপ রাখা হয়, ওটাকে বলা হচ্ছে হেজিং ফাংশন। সরি, এটা আমি বলতে গিয়ে অনেক বেশি আহ, আর কি টাইম লাগিয়ে ফেলেছি, কেননা আমি এটা নিজে মন থেকে বলছি, তো তো আমার একটু টাইম লেগে গেল। সো আশা করছি এবার বুঝতে পেরেছো। চলো নেক্সট। এবার দেখো সব থেকে ইজি টপিক পড়ছি এবারে, ঠিক আছে? কনসেপ্ট অফ ডিভ্যালুয়েশন এন্ড রিভ্যালুয়েশন অফ ডোমেস্টিক কারেন্সি। আচ্ছা, তো ডিভ্যালুয়েশনটা কি? ডিভ্যালুয়েশনটা হচ্ছে সাপোজ যখন ইউএসডি ডলার হচ্ছে 68 থেকে 70 করে দেওয়া হলো, মানে একটা আমাদের ওদের $1 সমান সমান আমাদের 70 টাকা দিতে হবে, তখন আমাদের দাম, আমাদের টাকার মূল্যটা তো কমে গেল, তাই না? আমাদের টাকার মূল্যটা তো কমে গেল, বেশি মূল্য রইলো না, তখন সেটাকে বলা হচ্ছে রুপিস ডিভ্যালু। কেননা আমাদের বেশি টাকা দিতে হচ্ছে, তাহলে আমাদের মানটা তো কম হয়ে গেল সেখানে, তো সেই ক্ষেত্রে রুপি ডিভ্যালুড, এইভাবে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, যেখানে কিনা রিডাকশন ইন দ্য ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি রিলেটেড টু আ ফরেন কারেন্সি, রিডাকশন, ঠিক আছে? মানে 1 টাকায় যখন দামটা 68 থেকে 70 হয়ে যাচ্ছে, রুপি ডিভ্যালুড হয়ে যাচ্ছে, মানে আমাদের মানটা কমে যাচ্ছে, এইভাবে মনে রাখবে, তাহলে মনে থাকবে, নাহলে মনে হবে যে বেড়ে যাচ্ছে তাহলে কেন ডিভ্যালুড লেখা, না, আমাদের টাকার দামটা, আমাদের মানটা তো কমে যাচ্ছে সেখানে, আমাদের ওদের 1 টাকা সমান সমান আমাদের বেশি টাকা দিতে হচ্ছে, তাহলে আমাদের মান সেখানে কমে যাচ্ছে, তাই আমাদের ডিভ্যালুড, বোঝা গেল? আচ্ছা, রিভ্যালুয়েশন যেখানে ইনক্রিজ ইন ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি রিলেটিভ টু আ ফরেন কারেন্সি, ইনক্রিজ বলেছে, ঠিক আছে? এটাও গভর্নমেন্টই ডিসাইড করে, এটাও ডিসাইডেড বাই গভর্নমেন্ট, এটাও ডিসাইডেড বাই গভর্নমেন্ট হয়। তো যেখানে কিনা ইউএসডি ডলার 70 থেকে 66 করা হলো, যেখানে আমাদের 1 টাকা সমান সমান, ওদের 1 টাকা সমান সমান আমাদের আগে 70 টাকা দিতে হতো, এখন 66 টাকা দিতে হবে, তাহলে আমাদের দামটা তো বাড়লো, এখানে মানটা তো আমাদের বাড়লো, যে হ্যাঁ আমাদের কম টাকা দিতে হচ্ছে, বেশি না, তাহলে আমাদের মানটা একটু, মাথাটা একটু উঁচু হলো, বাড়লো মানটা, তাই সেখানে রিভ্যালুড, ঠিক আছে? দাম পাচ্ছি তাই ভ্যালুড, রিভ্যালুড, বোঝা গেল? পুনরায় দাম পাচ্ছি আমরা, তাই রিভ্যালুড, এইভাবে মনে রাখতে, এটাই একমাত্র উপায়, নাহলে তোমার মনে হবে যে এটা কমে যাচ্ছে, তাও কেন রিভ্যালুড হচ্ছে। ওকে ফাইন, আমরা ডিভ্যালুয়েশন আর রিভ্যালুয়েশন এবারে বুঝে গেলাম, না বুঝলে প্লিজ ফরওয়ার্ড অ্যান্ড listen carefully again. Okay, next. দেখো, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট টার্মস, এখানে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট টার্মস এ দুই ভাগে ভাগ করা হয়, যে ডেপ্রিসিয়েশন আর অ্যাপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কখন হচ্ছে? দেখো, ওখানে আমরা পড়েছিলাম ডিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশনে আমরা পড়েছিলাম যে সেখানে সরকার বা গভর্নমেন্ট কিন্তু ঠিক করে দিচ্ছে যে দাম কমবে কি বাড়বে, রিভ্যালু হবে নাকি ডিভ্যালু হবে, কিন্তু এখানে এখানে মার্কেট ফোর্স করছে, অটোমেটিকলি কারেন্সি ভ্যালু ফল করছে, তাহলে ডেপ্রিসিয়েশন, আর অটোমেটিকলি কারেন্সি ভ্যালু যদি রাইজ করে তাহলে অ্যাপ্রিসিয়েশন, যেটা কিনা মার্কেট ফোর্স করছে, নট বাই গভর্নমেন্ট, মার্কেট জোর জবরদস্তি করে আর কি কারেন্সি ভ্যালু কমাচ্ছে বা বাড়াচ্ছে, এরকম যদি হয় তখন সেটাকে বলা হবে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট টার্মস, ঠিক আছে? এফেক্টস অফ ডিভ্যালুয়েশন অর ডেপ্রিসিয়েশন, মানে এই যে ডিভ্যালুয়েশন আর ডেপ্রিসিয়েশন, এর ফলে কি এফেক্ট হচ্ছে? এক্সপোর্ট বাড়ছে আর ইম্পোর্ট কমছে এর ফলে। এক্সপোর্ট বাড়লে লোকাল যে গুডস, লোকালের যে আমরা লোকাল গুডস চিপ হয়ে যাচ্ছে, আর যে ফরেন গুডস সেটা কস্টলি হয়ে যাচ্ছে, কেননা ডিভ্যালু হয়েছে, না, বেশি টাকা দিতে হচ্ছে, ডিভ্যালু, আমাদের মান কমে গেছে, আমাদের মাথা একটু নিচু হয়ে গেছে, কারণ আমাদের বেশি বেশি টাকা দিতে হচ্ছে, $1 সমান সমান 70 টাকা দিতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ফরেন গুডস আমরা বেশি কিনতে পারছি না, তাই ফরেন গুডস কস্টলি হয়ে যাচ্ছে, বোঝা গেল? আচ্ছা, এটা কি হচ্ছে? এটা ব্যালেন্স অফ পেমেন্টস, বিওপি তে ইমপ্রুভ করছে, ইমপ্রুভ করতে হেল্প করছে, ঠিক আছে? ওকে,
নেক্সট, এবারে আমরা পাবো devaluation as a policy for correcting deficit in the balance of payments। মানে ব্যালেন্স অফ পেমেন্টস এ ডেফিসিট দেখা গেলে তখন কি হয়, তখন আমাদের সরকার ইচ্ছে করে নিজের দেশেরই ভ্যালু কমিয়ে দেয়, নিজের দেশেরই ডিভ্যালুয়েশন করে দেয়। কেন? তখন আমাদের বেশি টাকা দিয়ে বিদেশের জিনিস কিনতে হয়। কিন্তু কেন এমন করে সরকার? কারণ কখনো কখনো ব্যালেন্স অফ পেমেন্টস এ ডেফিসিট দেখা যায়, মানে ফরেন কারেন্সি আমাদের কাছে কম জমা থাকে। আর ফরেন কারেন্সি যদি আমাদের কাছে কম জমা থাকে তাহলে আমরা ফরেন এক্সচেঞ্জও তো করতে পারবো, এক্সচেঞ্জ রেটও তো ঠিকঠাক ভাবে ফ্লো করতে পারবো না, আমরা বিজনেস ঠিকঠাক করতে পারবো না, প্রবলেম দেখা যাবে। তো আমাদের কাছে ফরেন কারেন্সি জমা নেই, তাহলে আমরা তখন কি করব? আচ্ছা, ব্যালেন্স অফ পেমেন্টস তখন আমাদের ঠিক নেই, ডেফিসিট দেখা যাচ্ছে, আমাদের তো ওটাকে ইমপ্রুভ করতে হবে। তাহলে আমরা তখন কি করব? তখন সরকার ইচ্ছে করে নিজের দেশের দাম কমিয়ে দেয়। ফলে আমাদের দেশে যখন জিনিসপত্রের দাম কমে যায়, তখন বাইরের দেশের লোকেরা দেখে যে আমাদের দেশে জিনিসপত্রের দাম কম, তখন তারা আমাদের দেশ থেকে জিনিসপত্র কেনে। আমাদের থেকে যখন জিনিসপত্র কিনবে, নিজেদের টাকা দিয়ে তো কিনবে, সেক্ষেত্রে ফরেন কারেন্সি আমাদের দেশে আবার ফেরত চলে আসে। নিজেদের টাকা দিয়ে যখন কেনে বিদেশের লোকরা জিনিসপত্র, বিদেশের লোকরা নিজেদের টাকা দিয়ে কিনছে, ফরেন কারেন্সি আবার আমাদের কাছে চলে আসছে, আমাদের কাছে আবার বিদেশের টাকা চলে আসছে। ফলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস এর ডেফিসিটটাও একটু ঠিক হয়ে যাচ্ছে, ম্যানেজ হয়ে যাচ্ছে। এটাকে কি বলা হয়? এই দেখো, ইম্পোর্ট করা কোনটা? ইম্পোর্ট করা হচ্ছে আমাদের দেশ থেকে জিনিসপত্র বাইরে যাবে, আর এক্সপোর্ট করা বাইরে থেকে আমাদের দেশে জিনিসপত্র আসবে। তো এক্সপোর্ট হচ্ছে যখন, এক্সপোর্ট বেশি হচ্ছে যখন আমাদের ডিভ্যালুয়েশন হচ্ছে, তখন এক্সপোর্ট বেশি হচ্ছে, এক্সপোর্ট প্রাইস ফল করছে, তখন বাইরের লোকরা আমাদের থেকে কি করছে? বেশি জিনিসপত্র কিনছে। আচ্ছা, আর আমাদের দেশ থেকে কম জিনিসপত্র যাচ্ছে, কারণ আমাদের আমাদের জিনিস, সরি কম বলছি, বেশি জিনিসপত্র যাচ্ছে, কারণ আমাদের দেশে জিনিসপত্র তখন খুব চিপ হয়ে যাচ্ছে, মানে সস্তা, তখন বাইরের দেশের লোকরা খুব কিনছে। আর বিদেশের জিনিসপত্র যেহেতু তখন খুব দামি, যেহেতু অনেক বেশি টাকা দিয়ে কিনতে হবে এক্সচেঞ্জ রেট অনুযায়ী, তখন আমরা ভাবি যে থাক এখন দাঁড়িয়ে যাই, এখন কিনবো না, এখন ইম্পোর্ট করবো না। ফলে কি হচ্ছে? ইম্পোর্ট প্রাইস বাড়ছে, ফলে আমাদের দেশে ইম্পোর্ট কম হচ্ছে, আর ব্যালেন্স অফ পেমেন্টস মানে বিওপিটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে। ভালো কথা। কিন্তু এটা কি সব সময় হবে? সব সময় কি যখনই আমাদের সরকার আমাদের দাম কমিয়ে দেবে তখনই বিদেশের লোকরা আমাদের জিনিসপত্র কিনে নেবে? না, সব সময় না। তারা তখনই কিনবে যখন তাদের নিড হবে, যখন তাদের অ্যাট্রাকশন হবে, যখন তাদের দরকার হবে জিনিসটা সত্যি কেনার, তখনই তো কিনবে। তো সেটা না হলে তো কিনবে না। তাই সব সময় এটা কাজ করে না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে। এর এফেক্টিভনেসটা কতটা, এটা কতটা এফেক্ট করে, সেটা বিবেচনা করা হয় দুটো প্রসেসের মাধ্যমে। ঠিক আছে, ইলেকট্রিসিটি অ্যাপ্রোচ আর একটা হচ্ছে কি কি অ্যাপ্রোচ। চলো নেক্সট পেজে দেখছি। ইলাস্টিসিটি অ্যাপ্রোচ। এখানে কি হচ্ছে, যখন একটা দেশ বিওপিতে ডেফিসিট ফেস করে, মানে ব্যালেন্স অফ পেমেন্টস এ যখন ডেফিসিট দেখা যায়, তখন একটা দেশ তার কারেন্সি ডিভ্যালু করে, তাই তো, ডিভ্যালুয়েশন করে। তো সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে ইম্পোর্ট কমে আর এক্সপোর্ট বাড়ে, বিদেশি লোকরা আমাদের জিনিস বেশি কেনে আর আমরা বিদেশের জিনিস কম কিনি, কারণ সেই সময় বিদেশের জিনিস দামি হয়। আচ্ছা, কিন্তু এই অ্যাপ্রোচটা কি সবসময় কাজ করে? এই মানে এই ডিভ্যালুয়েশন কি সবসময় কাজ করে? সবসময় কি এটা বিওপি তে ডেফিসিটটা বাড়িয়ে দিতে পারে? না, এর কিছু কন্ডিশন আছে। মার্শাল লার্নার কন্ডিশন। মার্শাল লার্নার কন্ডিশন এখানে যেখানে বলছে যে ইলাস্টিসিটি অফ এক্সপোর্ট ডিমান্ড প্লাস ইলাস্টিসিটি অফ ইম্পোর্ট ডিমান্ড, এক্সপোর্ট ডিমান্ড প্লাস ইম্পোর্ট ডিমান্ড গ্রেটার দেন ওয়ান হতে হবে, মানে দুটো মিলিয়ে যেন একের বেশি হয়, তবেই এই কন্ডিশনটা কাজ করবে, মানে ডিভ্যালুয়েশন তবেই কাজ করবে, নইলে কাজ করবে না। মানে কি? মানে ফরেনার্সরা যাতে হাইলি স্ট্রংলি কিছুদিন, মানে এই যে যখনই দাম কমানো হবে, আমাদের দেশের জিনিসপত্রের দাম যখনই কমানো হবে, তখনই যেন বিদেশিরা নিজেদের রিয়াকশন দেখানো শুরু করে। যদি রিয়াকশন দেখানো শুরু করে, যদি হাই ডিমান্ড হয় আমাদের জিনিসপত্র, তবেই বুঝবো এটা কাজ করবে। সেকেন্ডলি হচ্ছে ডোমেস্টিক বায়ার্স যারা, তারা ইম্পোর্ট যদি রিডিউস করে, মানে ওই বিদেশের দাম বেড়ে গেছে বলে অনেকে মনে করে দেখ
দাম বেড়ে গেছে তো কি তাও কিনবো, কিন্তু সেটা যদি না হয়, দাম বেড়ে গেছে বলে যদি আমাদের দেশের মানুষ স্টে করে, কিছুক্ষণ যদি দাঁড়ায় কিছুদিন, তবে বোঝা যাবে যে হ্যাঁ, এই ইলাস্টিসিটি অ্যাপ্রোচটা কাজ করছে, ডিভ্যালুয়েশনটা কাজ করছে, মানে এইভাবে আমরা বুঝতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আর টোটাল এক্সপোর্ট আর্নিংস যাতে বেশি হয় আর ইম্পোর্ট পেমেন্ট যাতে কম হয়, তবেই বিওপি ইমপ্রুভ হবে। আর তবেই আমরা এই ইলাস্টিসিটি অ্যাপ্রোচ, এইটাকেই তো বলা হচ্ছে, এটার মাধ্যমে তবেই আমরা বুঝতে পারবো যে ডিভ্যালুয়েশন কাজ করছে। ওকে ফাইন, নেক্সট ইলাস্টিসিটি অ্যাপ্রোচ। এখানে কি হচ্ছে, যখন একটা দেশ বিওপি তে ডেফিসিট ফেস করে, মানে ব্যালেন্স অফ পেমেন্টস এ যখন ডেফিসিট দেখা যায়, তখন একটা দেশ তার কারেন্সি ডিভ্যালু করে, তাই তো, ডিভ্যালুয়েশন করে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ইম্পোর্ট কমে আর এক্সপোর্ট বাড়ে, বিদেশি লোকরা আমাদের জিনিস বেশি কেনে আর আমরা বিদেশের জিনিস কম কিনি, কারণ সেই সময় বিদেশের জিনিস দামি হয়। আচ্ছা, কিন্তু এই অ্যাপ্রোচটা কি সবসময় কাজ করে? এই মানে এই ডিভ্যালুয়েশন কি সবসময় কাজ করে? সবসময় কি এটা বিওপি তে ডেফিসিটটা বাড়িয়ে দিতে পারে? না, এর কিছু কন্ডিশন আছে। মার্শাল লার্নার কন্ডিশন। মার্শাল লার্নার কন্ডিশন এখানে যেখানে বলছে যে ইলাস্টিসিটি অফ এক্সপোর্ট ডিমান্ড প্লাস ইলাস্টিসিটি অফ ইম্পোর্ট ডিমান্ড, এক্সপোর্ট ডিমান্ড প্লাস ইম্পোর্ট ডিমান্ড গ্রেটার দেন 1 হতে হবে, মানে দুটো মিলিয়ে যেন একের বেশি হয়, তবেই এই কন্ডিশনটা কাজ করবে, মানে ডিভ্যালুয়েশন তবেই কাজ করবে, নইলে কাজ করবে না। মানে কি, মানে ফরেনার্সরা যাতে হাইলি স্ট্রংলি কিছুদিন, মানে এই যে যখনই দাম কমানো হবে, আমাদের দেশের জিনিসপত্রের দাম যখনই কমানো হবে, তখনই যেন বিদেশিরা নিজেদের রিয়াকশন দেখানো শুরু করে। যদি রিয়াকশন দেখানো শুরু করে, যদি হাই ডিমান্ড হয় আমাদের জিনিসপত্র, তবেই বুঝবো এটা কাজ করবে। সেকেন্ডলি হচ্ছে ডোমেস্টিক বায়ার্স যারা, তারা ইম্পোর্ট যদি রিডিউস করে, মানে ওই বিদেশের দাম বেড়ে গেছে বলে অনেকে মনে করে দেখ দাম বেড়ে গেছে তো কি তাও কিনবো, কিন্তু সেটা যদি না হয়, দাম বেড়ে গেছে বলে যদি আমাদের দেশের মানুষ স্টে করে, কিছুক্ষণ যদি দাঁড়ায় কিছুদিন, তবে বোঝা যাবে যে হ্যাঁ, এই ইলাস্টিসিটি অ্যাপ্রোচটা কাজ করছে, ডিভ্যালুয়েশনটা কাজ করছে, মানে এইভাবে আমরা বুঝতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আর টোটাল এক্সপোর্ট আর্নিংস যাতে বেশি হয় আর ইম্পোর্ট পেমেন্ট যাতে কম হয়, তবেই বিওপি ইমপ্রুভ হবে। আর তবেই আমরা এই ইলাস্টিসিটি অ্যাপ্রোচ, এইটাকেই তো বলা হচ্ছে, এটার মাধ্যমে তবেই আমরা বুঝতে পারবো যে ডিভ্যালুয়েশন কাজ করছে। ওকে ফাইন, নেক্সট ডিফারেন্ট এক্সচেঞ্জ রেট রিজাইমস এন্ড দেয়ার মেকানিজম। রিজাইমস কি? রিজাইমস হচ্ছে সেই সিস্টেমটা যেটা দিয়ে একটা কান্ট্রি তার নিজের দেশের কারেন্সি অন্য দেশের কারেন্সির সাথে ম্যানেজ করে। ঠিক আছে, তো এই কারেন্সিটা ওপর নির্ভর করে যে মার্কেটে, ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কারেন্সির কিভাবে বিহেভ করছে, এই রিজাইম কোন পদ্ধতিটা চুজ করব, কোন রিজাইম পদ্ধতি চুজ করব, তার উপরে ডিপেন্ড করে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কারেন্সি কিভাবে আপ ডাউন করবে। বুঝা গেল? আচ্ছা, এরপরে বলেছে এখানে দুটো রিজাইম আছে, দুটো এক্সট্রিম টাইপ অফ এক্সচেঞ্জ রেট রিজাইম আছে। ফার্স্ট হচ্ছে ফ্লেক্সিবল আর ফ্লোটিং, যেটা কিনা আমরা ডিসাইড করি। ঠিক আছে, মানে মার্কেট ডিসাইড করে, ডিমান্ড আর সাপ্লাই যেমন হবে তার উপরে ডিপেন্ড করে। আর সেকেন্ডটা হচ্ছে ফিক্সড অর পেগড। ফিক্সড অর পেগড, ফার্স্ট হচ্ছে ফ্লেক্সিবল অর ফ্লোটিং, সেকেন্ডটা হচ্ছে ফিক্সড অর পেগড। ফিক্সড অর পেগডটা কি, যেটা কিনা গভর্নমেন্ট ডিসাইড করে, গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক ডিসাইড করে যে কারেন্সির ভ্যালু কি হবে। ঠিক আছে, আর সেই মতো বেঁধে দেওয়া হয় আর সেটাই মেনটেন করা হয়। আর এই যে ফিক্সড অর পেগড, তার মধ্যেও দুটো ধরন, সরি তিনটে ধরন দেখা যায়। এই ইন্টারমিডিয়েট রিজাইম, তার মধ্যে তিনটে ধরন দেখা যায়। ঠিক আছে, ক্রোলিং পেগ, টার্গেট জোন সিস্টেম, ম্যানেজ ফ্লোটিং। এগুলো জাস্ট একবার করে শুনে রাখো, যদি আসে যাতে এক্সামে সামাল দিতে পারো। ঠিক আছে, এটা অতটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, তাহলে স্কিপ করে যেও না প্লিজ, শুনে যাও। আচ্ছা, ফ্লোটিং, ক্রোলিং পেগ, ফ্লোটিং পেগ আর হচ্ছে টার্গেট জোন সিস্টেম। ফ্লোটিং সিস্টেম, ক্রোলিং পেগ সিস্টেম আর হচ্ছে টার্গেট জোন সিস্টেম। এবারে ফ্লোটিংটা কি? ফ্লোটিংটা হচ্ছে এটা মার্কেটের দ্বারাই
কারেন্সি ঠিক করা হয় যে কি হবে কত হবে, কিন্তু মাঝে মাঝে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে, ঠিক আছে, মাঝে মাঝে। আচ্ছা, তারপরে ক্রোলিং পেগ আর টার্গেট জোন। টার্গেট জোনে কি হয়, এই ক্রোলিং ক্রোলিং পেগ সিস্টেমে টার্গেট জোন ধীরে ধীরে, সরি, কারেন্সি রেটটা ধীরে ধীরে চেঞ্জ হয়, ধীরে ধীরে। আর টার্গেট জোন সিস্টেমে কারেন্সি রেটটা একটা মানে একটা সার্কেলের মধ্যেই ঘোরাফেরা করে, ঠিক আছে, বেশি বাড়তে বা কমতে পারে না, একটা সার্কেলের মধ্যে ঘোরাফেরা করে। আচ্ছা, মার্কেট তাহলে মোস্টলি কনক্লুশনে আসা গেল যে তিন ধরনের হতে পারে রিজাইম, ঠিক আছে, ফ্লেক্সিবল, ফিক্সড অর কম্বিনেশন অফ বোথ। হয় ফ্লেক্সিবল হবে, যেটা মার্কেটের কারেন্সি যেখানে ডিমান্ড আর সাপ্লাই দ্বারা চেঞ্জ হবে, মার্কেটই সেটা চেঞ্জ করবে। নয়তো ফিক্সড হবে বাই গভর্নমেন্ট ফিক্সড করে রাখবে, কিংবা কম্বিনেশন অফ বোথ, কখনো কখনো গভর্নমেন্ট হস্তক্ষেপ করবে, এইরকম কম্বিনেশন হতে পারে, ঠিক আছে। এই তিন ধরনের রেজাইম হয়। চলো নেক্সট পেজ। ওসিএ বা অপটিমাম কারেন্সি এরিয়া, এটা কি, ভালো করে শোনো। যখন কয়েকটা দেশ মিলে ঠিক করে যে আমরা মানে একসাথে জোট বাঁধবো, আমাদের ফিক্স এক্সচেঞ্জ রেট থাকবে, মানে সবারই একই এক্সচেঞ্জ রেট থাকবে, কমন কারেন্সি থাকবে, সিঙ্গেল মার্কেটে মতো ট্রিট হবে, ঠিক আছে, মানে সবাই মিলে একসাথে জোট বাঁধবে, অথচ ওটা সিঙ্গেল মার্কেট হিসেবে ট্রিট হবে, ঠিক আছে। আর সবার কারেন্সি সেম থাকবে, কমন কারেন্সি, আর ফিক্সড রেটও কি হবে, সেম থাকবে, ঠিক আছে। এর ফলে কি হয়, এর ফলে কিছু সুবিধা হয়, কিছু অ্যাডভান্টেজ হয়, যে কি হয়, তোমার ট্রানজাকশন কস্ট কমে, ট্রেডিং বাড়ে, লোকে ব্যবসা করতে সুবিধা পায় আর কি। আর ট্রানজাকশন মানে এই দেশ থেকে ওই দেশে জিনিসপত্র নিয়ে যেতে হলে কম খরচেই হয়ে যায়, ঠিক আছে। তো এইগুলো ভালো এফেক্টিভ। বা ফিক্সড একটা এক্সচেঞ্জ রেট থাকে, যেটা কিনা হঠাৎ করে কমতে বাড়তে অনেক অসুবিধার কারণে ফিক্স থাকে অনেক দীর্ঘদিন অবধি, তো এটার একটা ভ্যালু থাকে, মানে এটা অ্যাডভান্টেজ ওসিএ, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজও আছে, যে এইখানে যখন কয়েকটা কান্ট্রি মিলে জোট বাঁধলো, এবার তার মধ্যে যদি একটা কান্ট্রি চায় যে আমি আমার কিছু চেঞ্জ করব বা দরকার আছে চেঞ্জ করার, সে করতে পারবে না, সে নিজের ইন্ডিপেন্ডেন্সি হারাবে, ঠিক আছে, মনিটারি বা ফিসকাল পলিসি সে লুজ করবে, হারাবে, তাকে সবার মতামত নিয়ে সবাই একসাথে যেটা করবে সেটাই করতে হবে, ঠিক আছে। এবার তার ফলে কি হয়, কোনো কোনো দেশে ইনফ্লেশন, কোনো কোনো দেশে আনএমপ্লয়মেন্ট। আগের ক্লাস যদি আমার দেখে থাকো, তাহলে ইনফ্লেশন আর আনএমপ্লয়মেন্ট কি সেটা তোমরা জানো, ইকোনমিক্স এর ইনফ্লেশন চ্যাপ্টার পড়েছো নিশ্চয়ই। আচ্ছা, তো কোনো কোনো দেশে ইনফ্লেশন, কোনো কোনো দেশে আনএমপ্লয়মেন্ট থাকে, তো সবার জন্য তো সেম কারেন্সি সুইটেবল নয়, সেক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে হয়। আর তাছাড়া তারা নিজস্বতা হারায়, এটা তো বললামই। আর তারপরে হচ্ছে এই ওসিএ কাদের জন্য বেনিফিশিয়াল, কাদের জন্য, যাদের হাই মোবিলিটি অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল আছে, আর যাদের ইকোনমিক স্ট্রাকচার প্রায় সিমিলার, ঠিক আছে, তাদের জন্য এই এটা ওসিএটা ভালো। এক্সাম্পল হচ্ছে ইউরোপিয়ান মনিটারি ইউনিয়ন, ইএমইউ, ওকে। কারেন্সি বোর্ড অ্যারেঞ্জমেন্ট, এখানে কি হয়, সিবিএ, যেখানে স্ট্রিক্ট ভাবে কোনো একটা কান্ট্রি অন্য একটা কান্ট্রির সাথে তার কারেন্সি ফিক্স করে দেয়, ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম ফিক্স করে দেয়, তাও আবার ল দিয়ে, আইন দিয়ে, ঠিক আছে। আবার সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যেই দেশটা ফিক্স করলো, মানে দুটো দেশই তো একসাথে করলো ঠিকই, বাট এই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক নিজের নিজস্বতা হারাচ্ছে, সে চাইলেও তার কোনো ক্রাইসিসের সময় বা কিছুতে এক্সচেঞ্জ রেট কমাতে বা বাড়াতে পারছে না। আর সেক্ষেত্রে কি দেখা দিচ্ছে যে তোমার, যেমন আমরা সোনা বন্ধক দিয়ে ব্যাংক থেকে টাকা নিই না, সেরকম এখানে কারেন্সি দিয়ে কারেন্সি বন্ধক রাখা হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে যদি তোমার সেই রকম পার্সেন্টেজ থাকে রিজার্ভে, রিজার্ভে থাকলে তাহলেই তুমি কারেন্সিটা এক্সচেঞ্জ রেট সেইভাবে চেঞ্জ করতে পারবে, অনেক ব্যাপার। তো এটা আমাদের অতটা জানতে হবে না, এইটুকু জানলেই হবে, আসবেও না, কিন্তু তাও জেনে রাখো। খুব ইন্টারেস্টিং একটা হচ্ছে ডলারাইজেশন।
এখানে কি হয়, এখানে একটা দেশ নিজের কারেন্সি ছেড়েই দেয়, অন্য দেশের কারেন্সিটাকে গ্রহণ করে নেয়। মানে নিজের দেশের কারেন্সিকে একদম ওটা শেষ, ওর অস্তিত্ব নেই, ঠিক আছে। আর অন্য দেশের কারেন্সিটাকে একদম লিগ্যাল হিসেবে, লিগ্যাল টেন্ডার হিসেবে গ্রহণ করে নেয়, নিজের কারেন্সি বানিয়ে নেয়, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে ট্রানজাকশন কস্ট কম হয়, ওয়েজেস প্রাইস এসব কম হয়, আর সেক্ষেত্রে ইনফ্লেশন কন্ট্রোল করা যায়। কিন্তু কি হয়, বেনিফিটের সাথে সাথে তো কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকবে। সেই ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে সেই দেশটা নিজের মনিটারি পলিসি কন্ট্রোল হারায়, এক্সচেঞ্জ রেট কন্ট্রোল হারায়, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে যখন লেন্ডার অফ লাস্ট রিসোর্টের সময় তোমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যদি দেখা যায়, সেন্ট্রাল ব্যাংকদের মানে ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংক লোন দিয়ে যে হেল্প করবে সেটা করতে পারবে না, ঠিক আছে। কারণ স্টেবিলিটির জন্য, না হলে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সি তো থাকবে না। তো এটা হয়। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিও ভালো করে দেখার জন্য। এই পুরো ভিডিওটা যদি তুমি দেখে নিয়ে থাকো, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট কি তোমার এই সেকেন্ড চ্যাপ্টারের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবার কথা, ঠিক আছে। ফুল কনসেপ্ট আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি বই থেকে, বইয়ে পুরো চ্যাপ্টারটায় যা আছে সব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিপ লার্নিং। এক্সাম সবার ভালো হয়েছে নিশ্চয়ই, পেপার 1 পেপার 2 টা তো সব সাজেশন মিলেছিল, বাকিগুলো আশা করছি মিলবে। চলো দেখি কি হয়, তবে নিজেদেরকে ফুললি প্রস্তুত করে যেও। ওকে, টাটা, ভালো করে এক্সাম দিও সবাই।